আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল রিটের শুনানি পেছে। এরপর জানিয়ে দিব, ফারাক্কার গেট খোলায় কতটা প্রভাব পড়ছে বাংলাদেশে, যা জানালেন নদী গবেষকেরা। এদিকে বাংলাদেশের কাছে 5 ভারতীয় বিদ্যুৎ কোম্পানির পাওনা $100 কোটি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারত থেকে বাকিতে বিদ্যুৎ কিনেছে চড়া দাম দিয়ে, এখন সেই টাকা আমাদের শোধ করতে হবে। বাংলাদেশের কাছে 5 ভারতীয় কোম্পানি জানিয়েছে $100 কোটি আমাদের কাছে ভারতীয় কোম্পানির পাওনা। জানিয়ে দিব, মানবাধিকারের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করেছে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নারদিয়া সিম্পসন। আলোচ্য বিষয় ছিল জাতীয় ঐক্য, সর্বজনীন মানবাধিকার, ধর্ম, জাতিসত্তা এবং রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে বৈষম্যের বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা। এদিকে অনিয়মের কারণে বদলি হন বারবার এক পুলিশ সদস্য। পুলিশের সেই শিবলি নোমান হাজার হাজার কোটি টাকার মালিক এস.এম. শিবলি নোমান পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার। বরাবরই নানা অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 2019 সালে ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগ উঠলে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে বদলি করা হয়। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে বারবার তিনি দুর্নীতি, ঘুষ, বাণিজ্য সহ ক্ষমতার অপব্যবহার সবসময় করেই থাকতেন। গাজীপুরে 100 বিঘার জমিতে মেসাস এনএ অ্যাগ্রো, গোপালগঞ্জে 400 বিঘা জমিতে সর্দার অ্যাগ্রো এবং রাজধানীর খিলক্ষেতে অটো হ্যাবেন নামে গাড়ির শোরুমের মালিক শিবলি নোমান। জানা গেছে ঢাকায় তার ডুপ্লেক্স অনেকগুলি বাড়ি রয়েছে। তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। এবং সর্বশেষ জানিয়ে দিব, পেকুয়ায় শ্রমিক দলের দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক। কক্সবাজারে পেকুয়ায় সিএনজি, টেম্পো, অটোরিকশা এবং শ্রমিক ইউনিয়নের লাইনকে দখলকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছে শহীদুল ইসলাম ওরফে শওকত 36 নামের এক শ্রমিক দল নেতা। এ সময় গুরুতর আহত হন আরও অন্তত 2 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে শুনছেন এবং দেখছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল রিটের শুনানি পেছল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল করা রিটের আদেশের দিন পিছিয়ে আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার 27 আগস্ট বিচারপতি কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। এর আগে গত 19 আগস্ট মানবাধিকার সংগঠন সারদা সোসাইটির পক্ষ থেকে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআই এর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহসমন্বয়কদের বিবাদী করা হয়। এ বিষয়ে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি মেয়াদ সর্বনিম্ন 3 বছর করতে এবং বিদেশে পাচার করা 11 লক্ষ কোটি টাকা ফেরত আনারও নির্দেশনা চাওয়া হয়েছে। পরে 25 আগস্ট রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটির শুনানির জন্য আজ মঙ্গলবার 27 আগস্ট সময় চান। এরপর আদালত এ বিষয়ে শুনানির জন্য আজকের এই দিন ধার্য করেন। অপরদিকে একই রিটে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চেয়ে করা অংশটি নট প্রেস উত্থাপিত নয় করেন রিটকারী। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতকে বলেন, অন্তর্বর্তী সরকার সংবিধান অনুযায়ী আছেন, তারা কতদিন থাকবেন সেটা আদালতের আদেশের জন্য নিয়ে আসার কোনো বিষয় নয়। রিটের এই বিষয়টি মেইনটেবল নয়।
ফারাক্কার গেট খোলার কতটা প্রভাব পড়েছে বাংলাদেশে, যা জানালেন নদী গবেষকেরা। সোমবার ফারাক্কা ব্যারেজে সবকটি জলকপাট খুলে দিয়েছে ভারত। 109টি জলকপাট তারা খুলে দিয়েছে। 24 ঘন্টায় রাজশাহীর পদ্মার পানির উচ্চতায় কোনো তারতম্য হয়নি। রাজশাহী নগরীর বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমায় ধরা হয় 18.50 মিটার। সোমবার সন্ধ্যায় সেখানে পানির উচ্চতা ছিল 16.30 মিটার। এদিন সকাল 6টার দিকে 16.27 মিটার। ফলে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার 2.20 মিটার নিচে ছিল। মঙ্গলবার 27 আগস্ট সকাল 6টাতেও পানির উচ্চতা একই রয়েছে বলে জানিয়েছে রাজশাহী নগরীর বড়কুটি পয়েন্টের পদ্মা নদীর পানির উচ্চতা পরিমাপকারী পাউবোর গেজ রিডার এনামুল হক। উত্তরাঞ্চল পানি বিজ্ঞান পরিমাপ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেছেন, আমরা সাধারণত 10 দিনের জন্য নদ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দেই। আগামী 10 দিনের মধ্যে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করবে না। তারপরেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না নদীতে পানি বাড়বে কিনা। রোববার দুপুর থেকেই পানি বাড়ছে। আরও 2 থেকে 3 দিন পার হলে প্রকৃত অবস্থা জানা যাবে। রাজশাহীতে নদী নিয়ে দীর্ঘদিন গবেষণা করেন গবেষক মাহবুব সিদ্দিক। তিনি জানান, সম্প্রতি ফেনী ও কুমিল্লায় বন্যায় অনেকেই ফারাক্কার খোলার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন, কিন্তু এতে আতঙ্কিত হবেন না। দুটি স্থানের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। গঙ্গার পানি নিয়ন্ত্রণে রাখতে বরাবরের প্রতি বছরই এই সময়টাতে ভারত ফারাক্কার জলকপাটগুলো ছেড়ে দেয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, বরং আমাদের সচেতনতা এবং প্রস্তুতি বাড়ানো উচিত। এ অঞ্চলে খাল বিল শাখা নদীগুলো নাব্যতা ফিরে আনার মাধ্যমে তিনি বলেন, উজানে পানির ঢল বৃদ্ধি না পেলে পদ্মায় বন্যা হয় না। রাজশাহীর পদ্মায় 26,90,000 কিউসেক পানি ধারণ করতে পারে। বর্তমানে নদী দিয়ে প্রবাহিত হচ্ছে মাত্র 14 লক্ষ কিউসেক পানি। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমান জানিয়েছেন, পাবনার পাকশীতে বিপদসীমা 22.50 মিটার। সেখানে সোমবার সন্ধ্যায় পানির উচ্চতা পাওয়া যায় 20.48 মিটার। বিপদসীমা 2 মিটার নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে। পদ্মার সরদহ পয়েন্টের বিপদসীমা 16.92 মিটার। সন্ধ্যায় সেখানে পানির উচ্চতা পাওয়া গেছে 15.6 মিটার। তবে গত 7 দিনে পদ্মার শাখা উপশাখা নদীগুলোতে পানি কিছুটা বেড়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেছেন, সোমবার বিকেলে ফারাক্কাবাদের সব গেট খুলে দিয়েছে। তারা খুলে দেওয়ার বিষয়টি আগেই জানিয়েছে বলে দাবি করেছে। যদিও আমরা আগে থেকে সবকিছু প্রস্তুতি নিয়ে আসি। প্রতি বছর বাঁধ খুলে দেওয়া হয়, তবে এবার আশঙ্কা করা হচ্ছে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে চরাঞ্চল প্লাবিত হতে পারে। বাংলাদেশের কাছে 5 ভারতীয় বিদ্যুৎ কোম্পানির পাওনা $100 কোটি। বাংলাদেশের কাছে 100 কোটির বেশি মার্কিন ডলার পাওনা জমেছে ভারতের 5টি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের। এদের মধ্যে 800 মিলিয়ন বা 80 কোটি মার্কিন ডলার পাবে আদানি পাওয়ার। মঙ্গলবার 27 আগস্ট এ বিষয়ে জানাশোনা আছে এমন শিল্প কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কোম্পানি নির্বাহীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছে, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এত টাকা বকেয়া সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। তবে তখন তারা বলেছিল, এমনভাবে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, কেননা তাদের কোম্পানিকে অনেক অংশীজনদের কাছে জবাবদিহিতা করতে হয়। একজন কর্মকর্তা বলেন, একটি আজীবন চলতে পারবে না, কারণ তারাও তাদের স্টক হোল্ডারদের কাছে জবাবদিহিতা করছে। জানা গেছে, বকেয়া অর্থের মধ্যে প্রায় $80 কোটি পাওনা ভারতীয় 100 কোটিপতি গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ারের কাছে। ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় স্থাপিত 1600 মেগাওয়াট কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এছাড়াও 30 জুন পর্যন্ত SIL এনার্জি ইন্ডিয়ার পাওনা প্রায় $150 মিলিয়ন। বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির 250 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চুক্তি রয়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত এনটিপিসি 3টি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 740 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে তাদের বকেয়া প্রায় $80 মিলিয়ন। ইকোনমিক টাইম বলছে, ভারতের পাওয়ার ট্রেডিং কর্পোরেশন
পিটিসি বাংলাদেশের কাছে টাকা পাওনা 25শে আগস্ট পর্যন্ত তাদের পাওনা হয়েছে $46 মিলিয়ন। এছাড়াও ভারতের আরেক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড $20 মিলিয়ন পাওনা রয়েছে। এই প্রতিবেদনের বিষয়ে এনটিপিসি, এসিএল এনার্জি এবং পাওয়ার গ্রিড ইকোনমিক টাইমসের কোনো প্রশ্নের জবাব দেয়নি। তবে একজন ভারতীয় সরকারি কর্মকর্তা বলছেন, কিছু কোম্পানির অর্থ পরিশোধ সংক্রান্ত ইস্যু রয়েছে, এর মধ্যে কয়লা কেনার বিষয়ে ইস্যু রয়েছে। আদানি পাওয়ারের একজন কর্মকর্তা বিষয়টি স্বীকার করে বলেছেন, তবে বাংলাদেশের কাছে ঠিক কী পরিমাণ অর্থ পাওনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। ওই 5 কোম্পানির মধ্যে একটি নির্বাহী কর্মকর্তা দ্রুত এই সমস্যা সমাধানের উপর জোর দিয়েছেন।